আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। তো আমিও দেখিনি আপনাদেরকে আমি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি কিনা। আল্লাহর রহমতে আমি আপনাদেরকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাশনে স্টার্ট করব সেটার নাম হলো গিয়ে স্যার রেজিস্টার। এটা চ্যাপ্টার 3 এর লাস্ট টপিক। রেজিস্টার খুবই কমপ্লিকেটেড একটা টপিক। তো আমি চেষ্টা করব যাতে আমি ঠিকঠাক মতো আপনাদেরকে বুঝাতে পারি, কারণ আমি নিজেও কম বুঝি। তো অনেক পড়ালেখা করে আসার চেষ্টা করছি কিন্তু পারি নাই, তাও স্টার্ট করতেছি। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হলো গিয়ে রেজিস্টার। ওকে, রেজিস্টার। তো এখন রেজিস্টারটা কি কাজ করে? আমরা কম্পিউটারে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত আসলে অ্যাকচুয়ালি কী নিয়ে কাজ করি, এটা একটা প্রথম কথা। বা রেজিস্টারের কথা যদি আমরা বলি, তো রেজিস্টারের কথায় যাওয়ার আগে ফার্স্টে একটা বিষয় আমি একটু আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, সেটা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনেন। তো কম্পিউটার স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কম্পিউটার হচ্ছে ডাটা নিয়ে কাজ করে। কম্পিউটার স্টার্ট এবং এন্ড পর্যন্ত যা কিছু করে কম্পিউটার হচ্ছে মেনলি ডাটা নিয়ে কি করে কাজ করে। এখন সেই ডাটাগুলো কোন ধরনের ডাটা? ডেফিনেটলি সেই ডাটাগুলো আমাদের হলো গিয়ে বাইনারি ডাটা। সেই ডাটাগুলো আমাদের হলো গিয়ে বাইনারি ডাটা। ওকে, বাইনারি ডাটা বলতে আমরা কাকে বুঝি? 0 আর 1কে বুঝি। আদারওয়াইজ অন্য কোনো ডাটা নিয়ে কম্পিউটার কিন্তু কাজ করে না। এখন কথা হচ্ছে কম্পিউটার যে এই যে হিউজ পরিমাণের বাইনারি ডাটাগুলোকে নিয়ে কাজ করে, এই বাইনারি ডাটাগুলোকে কোথায় রাখা হয়? যদি আমরা এইভাবে চিন্তা করি, একটা কলেজের কথা চিন্তা করেন, কলেজে কলেজে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত আমরা মেইনলি কী নিয়ে কাজ করি? স্টুডেন্টদেরকে নিয়েই কাজ করি। তো এই স্টুডেন্টগুলোকে আমি যদি এক একটা বাইনারি ডাটা হিসেবে কনসিডার করি, তো এই স্টুডেন্টগুলো ক্লাসরুমের মধ্যে আসার পর এদেরকে আমরা কি করি? এদেরকে আমরা কোনো না কোনো জায়গায় কি করি? বসতে দিই। কারণ ক্লাস করাতে হলে তাদেরকে কোনো না কোনো জায়গার মধ্যে কি করতে হবে? রাখতে হবে। এই রাখার যে জায়গাটার মধ্যে আমরা স্টুডেন্টগুলোকে বসতে দিই বা রাখার যে ব্যবস্থা করে দিই, এই ব্যবস্থাটাকে মূলত স্যার বলা হয় মেমোরি। ওকে, তার মানে কলেজের প্রত্যেকটা ক্লাসরুম হলো গিয়ে মেমোরি। এখন কথা হচ্ছে এই যে কলেজের যে ক্লাসরুমগুলো মেমোরি আছে, মেমোরির কিন্তু একটা লিমিটেশন আছে। যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি বলি যে আমাদের ঢাকা কলেজে অনেক স্টুডেন্ট আছে, অ্যাপ্রক্সিমেটলি আমি 20,000 স্টুডেন্টের কথা ধরে নিলাম। তো 20,000 স্টুডেন্টের কথা যদি বিবেচনা করি, তাহলে সে তুলনায় আমাদের যে গ্যালারি আছে সেটার কিন্তু একটা ধারণ ক্ষমতা আছে, যে অ্যাট এ টাইমে আমি 20 বা 200 স্টুডেন্টকে কী করতে পারবো? ধারণ করতে পারবো। বা অ্যাট বেস্ট সবাইকে মনে করেন প্যাকডভাবে যদি রাখতে চাই, হয়তো আমি 300 বা 400 স্টুডেন্টকে রাখতে পারি। যেহেতু স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে এখন যদি চিন্তা করি, তাহলে আমি অ্যাট এ টাইমে 100 জন স্টুডেন্টকে কী করতে পারবো? রাখতে পারবো। তাহলে দেখেন আমার ক্লাসরুমটাকে বা গ্যালারিটাকে আমি যদি একটা মনে করেন যে মেমোরি হিসেবে কনসিডার করি, সেটার কিন্তু একটা লিমিটেশন আছে। সেখানে আমি কিন্তু আনলিমিটেড স্টুডেন্টকে বসাতে পারবো না। আমরা সবাই বলি আনলিমিটেড, কিন্তু আনলিমিটেড বলে মূলত কোনো কিছু নাই। প্রত্যেকটা জিনিসের কি আছে? লিমিটেশন আছে। ওকে, তো যেহেতু আমরা আমাদের ক্লাসরুমের কথা, গ্যালারির কথা বলতেছি, সেখানেও কি আছে? একটা লিমিটেশন আছে, যে আমরা অ্যাট এ টাইমে হলো গিয়ে 100-এর বেশি স্টুডেন্টকে কি করতে পারতেছি না? বসাতে পারতেছি না। কিন্তু আমাদের হলো গিয়ে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের যে মেমোরিটা আছে সেটার মনে করেন ক্যাপাসিটি হলো গিয়ে 100, আর সেখানে আমাদের সেই মেমোরির রেসপেক্টে আমাদের ডাটা মনে করেন, ধরেন আমি এভাবেই বললাম যে 20K প্লাস হলো গিয়ে ডাটা আছে। এখন এই মেমোরি 100 ডাটাকে কি করতে পারবে? 100 জন স্টুডেন্টকে অ্যাট এ টাইমে কি করতে পারবে? প্রসেস করতে পারবে। বাট 20K ডাটাকে কি করবে? তো এই মেমোরিটা কি করবে? এই 20K ডাটাকে প্রসেস করবে, কিন্তু
সেটাকে কি করবে পর্যায়ক্রমে করবে। যেমন সেটার জন্য আমাদের কলেজে কি হবে শিফট ক্রিয়েট হবে, যে এক শিফটে 100 স্টুডেন্ট যাওয়ার পর পরের শিফটে আবার 100 জন স্টুডেন্ট আসবে, এভাবে করে যতগুলো গ্যালারি আছে সকল গ্যালারি এই ওয়েতে কি করবে স্যার কাজ করবে। তাহলে দেখেন এই মেমোরিটা অ্যাট এ টাইমে 100 জন স্টুডেন্টকে কি করতেছে প্রসেস করতেছে। দ্যাট মিনস 100টা ডাটাকে এই মেমোরিটা খুব অল্প সময়ের জন্য স্টোর করতেছে। এই মেমোরিটাকে মূলত স্যার বলা হয় টেম্পোরারি মেমোরি। এই মেমোরিটাকে কি বলা হয় টেম্পোরারি মেমোরি বলা হয়। ওকে, এই মেমোরিটাকে আমরা হচ্ছে টেম্পোরারি মেমোরি হিসেবে কনসিডার করি, টেম্পোরারি মেমোরি হিসেবে কনসিডার করি। আর এই টেম্পোরারি মেমোরিটাকে মূলত স্যার বলা হয় রেজিস্টার। আর এই রেজিস্টারটা মূলত কার অংশ বিশেষ? এই রেজিস্টারটা হচ্ছে মূলত সিপিইউর অংশ বিশেষ। ওকে, এই রেজিস্টারটা হচ্ছে আমাদের সিপিইউর অংশ বিশেষ। তার মানে সিপিইউতে অবস্থিত অস্থায়ী মেমোরিকে, টেম্পোরারি মেমোরিকে আমরা কি হিসেবে কনসিডার করতে পারি? রেজিস্টার হিসেবে কনসিডার করতে পারি। ওকে, তাহলে আমরা লিখতে পারি সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে অবস্থিত টেম্পোরারি মেমোরি, টেম্পোরারি মেমোরি বা অস্থায়ী মেমোরিকে মূলত স্যার বলা হয় রেজিস্টার। অস্থায়ী মেমোরিকে আমরা কি হিসাবে কনসিডার করি স্যার? রেজিস্টার হিসাবে কনসিডার করি। তাহলে আমাদের মোটামুটি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল যে আমরা একটা রেজিস্টার নিয়ে কথা বলতেছি, যে রেজিস্টারটা হচ্ছে কম্পিউটারের হিউজ ভলিউমের বাইনারি ডাটাকে কি করবে প্রসেস করতে হেল্প করবে। কারণ এই হিউজ পরিমাণ ডাটাকে যদি আমি প্রসেসরের মধ্যে পাঠাই দিই, প্রসেসর মনে করেন যে সেন্টি খাওয়া যাবে, যেটা আপনারা এখন বলেন, এটা ফেসবুকের খুবই পপুলার একটা কিওয়ার্ড বা স্ল্যাং যেটাই বলেন না কেন। তো সেন্টি খাওয়া যাবে, তো সেন্টি খাওয়ার সাথে সাথে আপনার হচ্ছে কম্পিউটার পুরো উড়া যাবে। ওকে, তো এটা যাতে না হয় সেটার জন্য প্রসেসর কি করে যে এটাকে অল্প অল্প করে প্রসেস করে, লাইক এটাকে বলা হয় মডিউলার অ্যাপ্রোচ। আপনাকে এক প্লেট যদি ভাত খাইতে দেয়, তখন আপনি যদি আমার মতো মনে করেন ভোজন রসিক হন, তাহলে মনে করেন এক প্লেট ভাত যদি ডিরেক্ট মুখের মধ্যে ঢুকায় দেন তাহলে তো মনে করেন শ্বাস আটকায় মারা যেতে পারেন। তখন আপনি এটাকে কি করেন যে পোর্শন করে নেন, যে যতটুকু আপনার ডান হাতের মধ্যে আসে ততটুকু পোর্শন আপনি কি করবেন অল্প অল্প করে খাবেন। তাহলে আপনি পুরো প্লেটের যে ভাত বা ডাটাটা যেটা আছে সেটাকে আপনি কি করতে পারবেন প্রসেস করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি প্রসেস করতে পারবেন না। ওই যে একবারে খাইতে গেলে বা একবারে যদি অনেকে কোশ্চেন করবে বলবে যে একবারে যদি পাঠাই দিই কী হবে, তো একবারে পাঠাই দিলে যেমন আপনি একবারে খাইতে গেলে আপনি নাই, তেমনি একবারে পাঠাই দিলে আপনার কম্পিউটার নাই হয়ে যাবে। তো কম্পিউটার এই যে আপনি যে পোর্শন করে যে ভাতটা খাচ্ছেন, এই অ্যাপ্রোচটাকে মূলত বলা হয় মডিউলার অ্যাপ্রোচ। আর এই মডিউলার অ্যাপ্রোচটাকে সাকসেসফুলি এক্সিকিউট করার জন্য মূলত হলো গিয়ে আমরা কি ব্যবহার করি? রেজিস্টার ব্যবহার করি। তাহলে ইন এ নাটশেল বা সামারিতে আমরা যেটা বুঝতে পারতেছি, রেজিস্টার হলো গিয়ে কি? রেজিস্টার হচ্ছে আমাদের একটা মেমোরি, টেম্পোরারি মেমোরি, যেটা অল্প সময়ের জন্য ডাটাকে কি করে সংরক্ষণ করে। যখনই প্রসেস হয়ে যায় তখনই হচ্ছে বলে যে প্লিজ গেট লস্ট। ওকে, যেমন আপনি নর্মালভাবে চিন্তা করেন ক্লাসরুমের মধ্যে স্টুডেন্টগুলো যখন ইন করে, টিচার হচ্ছে প্রসেসর, টিচার তাদেরকে প্রসেস করে, যখনই তাদের টিচারের প্রসেসিং করা শেষ তখন আল্লাহ হাফেজ বলে টিচার বের হয়ে যায়, তার সাথে সাথে স্টুডেন্টদেরকেও কি করে দেয়? বের করে দেয়। বা টিচার থাকে, ওই স্টুডেন্টগুলো বের হয়ে যায়, আবার পরবর্তীতে আরেকজন টিচার আসে, আবার নতুনভাবে স্টুডেন্টগুলো আসে, সেটা বারবার আমরা কি করতে পারি? ইউজ করতে পারি। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার কম্পিউটারে রেজিস্টারের সংখ্যা যত বেশি হবে আপনি তত পরিমাণ ডাটাকে কি করতে পারবেন স্যার? প্রসেস করতে পারবেন। দ্যাট মিনস আপনার কম্পিউটার ফার্স্ট কাজ করবে কিনা সেটা ডিপেন্ড করবে আপনার রেজিস্টারের উপর। আপনার রেজিস্টারের সংখ্যা যত বেশি হবে আপনার কম্পিউটার তত ফাস্ট কাজ করবে। ঠিক আছে, যেমন আপনি যদি এভাবে চিন্তা করেন যে উইন্ডোজের তুলনায় ম্যাক হলো গিয়ে খুব ফাস্ট কাজ করে। ঠিক আছে, কারণ তাদের হার্ডওয়্যার আর্কিটেকচার বা রেজিস্টারের কথা যদি চিন্তা করেন সেটা তুলনামূলকভাবে অ্যাপেলের মানে উইন্ডোজের থেকে বেশি। যার কারণে দেখা গেছে আপনার অ্যাপেল বা ম্যাকের ক্ষেত্রে যে আপনার যদি হিউজ ভলিউমের ডাটাও থাকে সেটা বুট করতে খুব অল্প সময় লাগে। কিছু কিছু ক্ষেত্রে উইন্ডোজের ক্ষেত্রে সেই সমস্যাটা দেখা যায়। বাট উইন্ডোজ এখন এটার চেষ্টা করতেছে যে তাদের নতুন ডিভাইসগুলো যেমন সারফেস ল্যাপটপ এগুলো তারা যে খুব সুন্দরভাবে অর্গানাইজ করার চেষ্টা করতেছে হার্ডওয়্যার ম্যানেজমেন্ট থেকে, যাতে হলো গিয়ে তারা খুব ফাস্ট কাজ করতে পারে। তাহলে সামারিতে যেটা বুঝতেছি, রেজিস্টার হচ্ছে কম্পিউটারের হিউজ অ্যামাউন্টের ডাটাকে যাতে প্রসেস করতে পারে সেটার জন্য হলো গিয়ে রেজিস্টার ব্যবহার করা হয়। তো স্যার রেজিস্টারের ব্যাপারে আমি যতটুকু বললাম সেটা ঠিকঠাক মতো আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। আর একই সাথে কে কোথা থেকে ক্লাস করতেছেন সেটাও একটু আমাকে কমেন্ট সেকশনে জানান।
ওকে, তাহলে আমরা মূলত হলো গিয়ে আমাদের রেজিস্টারের বিষয়টা আমরা দেখলাম। এখন এই যে রেজিস্টার নিয়ে যে আমরা কথাবার্তা বলতেছি, এই রেজিস্টারটা যেহেতু মেমোরি, এই রেজিস্টারের মেমোরিটা কিভাবে তৈরি করা হয়, অর্থাৎ সার্কিট লেভেলে কিভাবে এটাকে জেনারেট করা হয়, সেটা নিয়েই আমরা হলো গিয়ে একটু ডিটেলসে কথাবার্তা বলার চেষ্টা করব। অর্থাৎ আমাদের লাস্ট টপিকটা হচ্ছে রেজিস্টার বা একটা টেম্পোরারি মেমোরি, আর এই টেম্পোরারি মেমোরিটা কিভাবে মূলত তৈরি করা হয় সেটা নিয়েই আমরা ডিটেলসে ডিসকাশন করব। ওকে, তো রেজিস্টার যেহেতু একটা টেম্পোরারি মেমোরি, আর আমাদের রেজিস্টারে যাওয়ার জন্য আমি একটু দেখাই যে আমরা রেজিস্টারের কথা বলছি, তো স্টার্টিংয়ে রেজিস্টার বলছি কারণ আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা রেজিস্টার পড়ব। কিন্তু রেজিস্টার যদি আপনাকে ভালোভাবে জানতে হয় তাহলে আপনাকে ফ্লিপ ফ্লপের বিষয়টা ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, ফ্লিপ ফ্লপের বিষয়টা বুঝতে হবে, কারণ অনেকগুলো ফ্লিপ ফ্লপ মিলে রেজিস্টার তৈরি হয়। অর্থাৎ আমাদেরকে শিখতে হবে যে কিভাবে একটা রেজিস্টারের সার্কিট তৈরি করতে হয়, আর এই রেজিস্টারের সার্কিট তৈরি করার জন্য আমাদেরকে ডেফিনেটলি হলো গিয়ে ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে। এখন ফ্লিপ ফ্লপ যদি আপনার জানতে হয় তাহলে আপনার ল্যাচের বিষয়, আপনার ল্যাচের বিষয়টাতে খুব ভালো দক্ষতা অর্জন করতে হবে, কারণ ল্যাচের মাধ্যমেই ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়। ঠিক আছে, আর ল্যাচের বিষয় যদি জানতে হয় তাহলে আপনার সিকোয়েন্সিয়াল সার্কিট সম্বন্ধে ধারণা থাকতে হবে। তাহলে ইন এ নাটশেল যেটা দাঁড়াচ্ছে যে আপনার সিকোয়েন্সিয়াল সার্কিট জানতে হবে, তারপরে আপনার ল্যাচ জানতে হবে, তারপর ফ্লিপ ফ্লপ জানতে হবে, দেন ফাইনালি আপনি রেজিস্টারের গোলটা অ্যাচিভ করতে পারবেন। তো আমাদের এই যে আউটলাইনটা আমি দেখাইছি, এই আউটলাইনের থ্রুতে আমরা ফার্স্টে আজকে সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে কথাবার্তা বলবো। সরি, একটু ওকে। আর স্যার সব মাথার উপর দিয়ে তো যাবে, কারণ আমি তো কোনো কিছু বোঝানো স্টার্ট করি নাই। আমরা রেজিস্টার নামক একটা টেম্পোরারি মেমোরির সার্কিট ব্যবস্থাপনা সার্কিট ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা বলতে চাচ্ছি। আর সেই টেম্পোরারি মেমোরির সার্কিট ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে হলে আমাদের সেটার একদম ডিটেলসে যেতে হবে যে আসলে সেটা কেমনে তৈরি হয়। তো রেজিস্টার যেহেতু একটা টেম্পোরারি মেমোরি, সেই টেম্পোরারি মেমোরির জন্য আমার ফ্লিপ ফ্লপের মতো সার্কিট লাগবে, আর সেই ফ্লিপ ফ্লপের মতো সার্কিটটা তৈরি করতে আমাদেরকে ল্যাচ ব্যবহার করতে হবে। আর ল্যাচ যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে স্যার সিকোয়েন্সিয়াল সার্কিট দুই ধরনের হয়, একটা সিকোয়েন্সিয়াল সার্কিট আর একটা স্যার কম্বিনেশনাল সার্কিট। স্যার কঠিন কিছু না, একটু কমপ্লেক্স জিনিস। ঠিক আছে, এটা যারা মনে করেন হার্ডওয়্যার ডিজাইন করে বা যারা চিপসেট বা মাদারবোর্ড নিয়ে কাজ করে, ঠিক আছে, যারা হলো গিয়ে সেমিকন্ডাক্টর ডিভাইস লাইক হলো গিয়ে মাদারবোর্ড বা চিপসেট এগুলো নিয়ে কাজ করে, তাদের এই টপিকটা খুবই নাইটমেয়ার হিসেবে কাজ করে। ল্যাচ বা ফ্লিপ ফ্লপের কথা আপনারা যারা বলেন সেটার কথা। তো যাই হোক, আমি চেষ্টা করব, আমি নিজেও কম বুঝি, চেষ্টা করব যাতে আপনাদেরকেও একটু কম বুঝাইতে। তো সার্কিটকে আমরা যে সার্কিট নিয়ে কথাবার্তা বলতেছি, সার্কিট মূলত হলো গিয়ে দুই ধরনের হইতে পারে। একটা কম্বিনেশনাল সার্কিট, একটা আমাদের কম্বিনেশনাল সার্কিট, একটা আমাদের কম্বিনেশনাল সার্কিট, আর আরেকটা আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট। ওকে, সিকোয়েন্সিয়াল সার্কিট, একটা কম্বিনেশনাল সার্কিট আর একটা হলো গিয়ে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট। এখন কম্বিনেশনাল সার্কিটটা কি? তো স্যার কম্বিনেশনাল সার্কিটটার আমি একটু ডায়াগ্রামটা ড্র করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটা আমাদের একটা কম্বিনেশনাল সার্কিটের মনে করেন ডায়াগ্রাম আমি তৈরি করার চেষ্টা করতেছি। সংক্ষেপে লিখলাম কম্বিনেশনাল সার্কিট। এখন এই কম্বিনেশনাল সার্কিট লাইক আমি এক্সাম্পল হিসেবে ধরলাম এটা একটা হাফ অ্যাডারের সার্কিট। এটা একটা হাফ অ্যাডারের সার্কিট।
এখন হাফ অ্যাডারের সার্কিটে আমরা হচ্ছে ইনপুট দিলাম এ আর বি, আর এখানে আসতেছে আমাদের এস, আর এখানে আসতেছে সি। আমরা একটা কম্বিনেশনাল সার্কিট নিলাম, যেটার এক্সাম্পল হিসাবে আমরা হাফ অ্যাডারকে ধরতে পারি। এখানে আপনারা দেখতে পাইতেছেন। তো হাফ অ্যাডারে আমাদের দুইটা ইনপুট দিলাম, সেখানে আমাদের একটা সাম থাকবে, একটা ক্যারি থাকবে। তো কম্বিনেশনাল সার্কিটের ফার্স্টে ডেফিনেশনটা বলি। যেই ইলেকট্রনিক সার্কিটের যেই ইলেকট্রনিক সার্কিটের আউটপুট প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ডেন্ট, তাকে মূলত হচ্ছে কম্বিনেশনাল সার্কিট বলে। আমি আবার বলতেছি, আমি জানি কথাটা আপনারা বুঝতে পারবেন না, কথাটা টোটালটাই আপনাদের মাথার উপর দিয়ে যাবে, বাট আমি এটা আপনাদেরকে মাথায় কিভাবে আনতে হয় সেটা আমি হলো গিয়ে এক্সপ্লেইন করতেছি। তো যেই ইলেকট্রনিক সার্কিটের প্রেজেন্ট ইনপুটের জন্য প্রেজেন্ট আউটপুট আসে, অর্থাৎ যেই ইলেকট্রনিক সার্কিটের প্রেজেন্ট আউটপুট প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ডেন্ট থাকে, তাকে মূলত স্যার বলা হয় কম্বিনেশনাল সার্কিট। যেমন স্যার, আমরা যদি অ্যাডারের ট্রুথ টেবিলটা একটু দেখি, হাফ অ্যাডারের আমরা যদি ট্রুথ টেবিলটা দেখি, তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমরা হাফ অ্যাডারের একটু ট্রুথ টেবিলটা লিখতেছি। তো কেউ ভয় পায় না, আমি হাফ অ্যাডার আবার পড়াবো না আপনাদেরকে, ভয় পাওয়ার কিছু নাই স্যার। তো হাফ অ্যাডারে আমাদের কি আছে, এস আছে, সি আছে, আর আমাদের হলো গিয়ে এ আছে, বি আছে, এস আছে, আর তার সাথে হলো গিয়ে সি আছে। ঠিক আছে? তো এখন এখানে 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে? তো এখন দেখেন, আমি যদি এই জায়গাটাতে 0 0 ইনপুট দিই, এটা হচ্ছে আমার প্রথম ইনপুট। আচ্ছা, এটা আমার হলো গিয়ে প্রেজেন্ট ইনপুট। ঠিক আছে? প্রেজেন্ট ইনপুট। আর এখানে আমি ধরতেছি প্রেজেন্ট আউটপুট। প্রেজেন্ট ইনপুট আর তার সাথে আমি ধরতেছি কি, প্রেজেন্ট আউটপুট। ওকে, এখন দেখেন, আমরা যদি এখানে ফার্স্টে 0 0 ইনপুট দিই, তো 0 0 ইনপুট দিলে সামের ভ্যালু আসবে 0, ক্যারির ভ্যালু 0। তাহলে আমার প্রেজেন্ট ইনপুট এতে 0 দিলাম, বিতে 0 দিলাম, যার কারণে আমার এখানে আসলো 0 আর 0 আসলো। ওকে, এরপরে আমি এটা দিলাম 0 আর 1 দিলাম, তাহলে পরের ইনপুট দিলাম 0 আর 1। তো 0 আর 1 দেওয়ার কারণে এখানে আমার ভ্যালু আসতেছে হলো গিয়ে 1, আর এখানে ভ্যালু আসতেছে কি 0। তাহলে দেখেন, এখানে আসতেছে আমার 1, এখানে আসতেছে 1, এখানে আসতেছে কি আমার 0। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি যে যখন আমি 0 0 দিছিলাম, তখন আমি পাইছিলাম হলো গিয়ে কি, যখন আমি 0 0 ইনপুট দিছিলাম, তখন আমি পাইছি কি 0 0। তার মানে 0 0 আমার প্রেজেন্ট ইনপুট, 0 0 প্রেজেন্ট ইনপুটের জন্য আমি এখানে কি পাইছি, 0 0 পাইছি। কিন্তু যখন আমি 0 1 ইনপুট দিছি, তখন এটা কিন্তু আর আমার প্রেজেন্ট ইনপুট না, এটা কি হয়ে গেছে, পাস্ট ইনপুট, আর এটাও আমার কি হয়ে গেছে, পাস্ট আউটপুট হয়ে গেছে। তাহলে যখন আমি 0 1 দিছি, তখন এস এর ভ্যালু 1 আসছে, তারপর সি এর ভ্যালু কি আসছে, 1 0 আসছে। ওকে, এখন মনে করেন আমি যদি এটাতে 1 0 ইনপুট দিই, তাহলে এটা 1 আসবে, এটা 0 আসবে। তাহলে এটা 1 আসতেছে, এটা 0, এটা ইনপুট দিছি, এখানে আসবে হলো গিয়ে আমার 1, আর এখানে কি আসতেছে, আমার 0 আসতেছে। ওকে, তো 1 0 আসার কারণে আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে যখন আমি 1 0 দিছি, এটা আমার কি হয়ে যাচ্ছে, পাস্ট আউটপুট হচ্ছে, এটা আমার প্রেজেন্ট পাস্ট ইনপুট হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে আমার পাস্ট আউটপুট হয়ে যাচ্ছে। তো এটা আমার প্রেজেন্ট ইনপুট, এটা হচ্ছে আমার কি, প্রেজেন্ট আউটপুট। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করেন যে আমার প্রত্যেকটা ইনপুটের জন্য ইন্ডিভিজুয়াল আউটপুট আসতেছে, আর একটা আউটপুট
আগের আউটপুটের সাথে কি নাই, কোনো সম্পৃক্ততা নাই। তো এই ধরনের সার্কিটকে মূলত কম্বিনেশনাল সার্কিট বলে। অর্থাৎ আপনি যখন 0 0 ইনপুট দিচ্ছেন, আপনি এস এর ভ্যালু কি পাইছেন, 0, এস এর ভ্যালু 0 পাইছেন, সি এর ভ্যালু 0 পাইছেন। আবার যখন আপনি এর ভ্যালু 0 দিছেন, বি এর ভ্যালু 1 দিছেন, তখন আপনি এস এর ভ্যালু 1 পাইছেন, সি এর ভ্যালু 0 পাইছেন। তো দেখেন এটা হচ্ছে প্রিভিয়াস আউটপুট আর এটা হচ্ছে প্রেজেন্ট আউটপুট। তো এই যে প্রেজেন্ট আউটপুটটা আসছে সেটা কিন্তু পাস্ট আউটপুটের উপর কি না, ডিপেন্ডেন্ট না। তো এই ধরনের সার্কিটকে মূলত কি বলা হবে স্যার, কম্বিনেশনাল সার্কিট বলা হবে। অর্থাৎ এস এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0, এটা মূলত হচ্ছে এই ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। তারপরে এস এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, এখানে এস এর ভ্যালু 1 আসছে, সি এর ভ্যালু 0 আসছে। দ্যাট মিন্স এই আউটপুটটা এই আউটপুটের সাথে কি রিলেটেড না। ইনফ্যাক্ট এই আউটপুটটা ওই আগের ইনপুটের সাথেও কি না, রিলেটেড না। তো এই ধরনের সার্কিট যেখানে প্রেজেন্ট ইনপুটের জন্য প্রেজেন্ট আউটপুট আসবে এবং প্রেজেন্ট আউটপুট কোনোভাবে পাস্ট আউটপুট এবং প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ডেন্ট থাকবে না, তাকে মূলত স্যার কম্বিনেশনাল সার্কিট বলে। স্যার কম্বিনেশনাল সার্কিটের আমার এক্সপ্লেনেশনটা আপনারা বুঝতে পারছেন কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। স্যার একটু কমেন্ট সেকশনে আমাকে জানান। আচ্ছা, এটাকে একটু জুম করতে হবে না, আমি জুম করে দিচ্ছি, একটু জাস্ট হোল্ড করেন স্যার, 2 মিনিট স্যার। আমি জুম করে দিয়েছি। তো আমি আবার বলতেছি যে প্রেজেন্ট ইনপুট যখন প্রেজেন্ট আউটপুটের, আর এখানে কঠিন করার কিছু নাই স্যার, নর্মাল কথাই বলতেছি। যদি এর থেকে যদি সহজ কিছু থাকে তাহলে আমাকে প্লিজ জানাবেন, আমি ডেফিনেটলি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা যে বিষয়টা স্যার দেখার চেষ্টা করতেছি সেটা হলো গিয়ে যে কম্বিনেশনাল সার্কিটের কথা বলছি। আমি আবার একটু বলতেছি কম্বিনেশনাল সার্কিটটা, যারা বুঝতে পারেন নাই তারা ভালো মতো একটু দেখার চেষ্টা করেন। কম্বিনেশনাল সার্কিট, কম্বিনেশনাল সার্কিট। আর এই কম্বিনেশনাল সার্কিটে আমরা হলো গিয়ে একটা অ্যাডারের সার্কিটকে কনসিডার করতেছি। ধরেন এটা হলো গিয়ে আমাদের হাফ অ্যাডার। আমরা হাফ অ্যাডারের সার্কিটটাকে হলো গিয়ে কম্পেয়ার করতেছি। তো হাফ অ্যাডারের সার্কিটে আমাদের ইনপুট থাকবে একটা এ, আর একটা হলো গিয়ে স্যার বি, আর এখানে থাকবে হলো গিয়ে এস, আর এখানে থাকবে হলো গিয়ে সি। এখন দেখেন এটা হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট। এটার প্রেজেন্ট ইনপুটের জন্য প্রেজেন্ট আউটপুট আসবে, অর্থাৎ এ আর বিতে আমি যা ইনপুট দিব এটার উপর বেস করে এস আর সি আসবে। কিন্তু আমার একটা ইনপুটের জন্য, মানে এখানে প্রেজেন্ট ইনপুটের জন্য যেমন প্রেজেন্ট আউটপুট আসবে, আমি যখন ইনপুট চেঞ্জ করব তখন ওই ইনপুটের উপর বেস করে আর একটা আউটপুট আসবে। কিন্তু এই যে আউটপুটটা, যেটা নতুন আউটপুট আসবে, সেটা আগের আউটপুটের সাথে কোনো সম্পৃক্ততা বা কানেকশন থাকবে না। যেমন স্যার একটু লক্ষ্য করেন, আমি এখানে এ ভ্যালু 0, বি এর ভ্যালু 0 দিছি। তো একটা হাফ অ্যাডারের সার্কিটে এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0 দিলে এস এর ভ্যালু কি হবে, 0, সি এর ভ্যালু 0 হবে। ওকে, এখন আমি যদি এখানে এর ভ্যালু 0 দিই আর বি এর ভ্যালু আমি 1 দিই, তাহলে এখানে এস এর ভ্যালু 1 হবে এবং সি এর ভ্যালু 0 হবে। ওকে, তো এটা নিয়ে এখন আমি আর কোনো কথাবার্তা বলবো না যে কেন এখানে 1 0 আসছে, কারণ অ্যাডারের সময় আমি বিষয়টা এক্সপ্লেইন করছি। তাহলে একটা জিনিস দেখেন যে এটা হচ্ছে আমি প্রথমবার ইনপুট দিছি, এটা হচ্ছে ফার্স্ট ইনপুট ছিল,
আর এটা হচ্ছে হলো গিয়ে আমার ফার্স্ট আউটপুট। তো ফার্স্ট ইনপুটের জন্য আমার ফার্স্ট আউটপুট আসছে। এখন দেখেন আমি এখানে সেকেন্ড ইনপুট দিছি, তো সেকেন্ড ইনপুটের জন্য এখানে সেকেন্ড আউটপুট আসছে। এখন এই ফার্স্ট আউটপুটটা কিন্তু আমার কি হয়ে গেছে, ওল্ড ইনপুট হয়ে গেছে। ঠিক আছে, এই ফার্স্ট আউটপুটটা এটা আমার কি ওল্ড আউটপুট, ওল্ড ইনপুট, এটা হচ্ছে আমার ওল্ড আউটপুট। এখন একটা জিনিস দেখেন যে এই 0 0 আমি যখন দিছি সেটার জন্য আমি পাইছি 0 আর 0 পাইছি ফার্স্ট ইনপুটের জন্য। যখনই আমি সেকেন্ড ইনপুট দিছি তখন আমার কি আসছে 1 0 আসছে। তাহলে কি দাঁড়াইতেছে যে এটা হচ্ছে হলো গিয়ে আমার প্রেজেন্ট ইনপুট, এটা হচ্ছে আমার প্রেজেন্ট আউটপুট। তো দেখেন এটা প্রেজেন্ট ইনপুটের জন্য আমি প্রেজেন্ট আউটপুট কি পাইছি 1 0, আর এই প্রেজেন্ট আউটপুটটা আমার যে ওল্ড আউটপুটটা আছে সেটার সাথে কি নাই, কোনো সম্পৃক্ত নাই। কারণ এখানে যে প্রেজেন্ট আউটপুটটা আসছে সেটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাইতেছি, সেটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট বলতে এমন একটা সার্কিটকে বোঝায় যেটা হচ্ছে প্রেজেন্ট ইনপুটের জন্য প্রেজেন্ট আউটপুট দিবে, কিন্তু প্রেজেন্ট আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে হলো গিয়ে পাস্ট আউটপুটের উপর ডিপেন্ডেন্ট হবে না। যেমন আমি ফার্স্টে 0 0 দিছি, 0 0-র জন্য কি পাইছি 0 0 আউটপুট পাইছি। তো প্রেজেন্ট ইনপুট 0 0 ছিল, প্রেজেন্ট আউটপুট 0 0 আসছে, তো আমাদের সেটা দেখলাম। তো এখন যখন আমরা প্রেজেন্ট ইনপুট 0 1 দিছি তখন এই 0 0টা কি হয়ে গেছে স্যার, পাস্ট হয়ে গেছে। তেমনি এই 1 0-র জন্য 0 1-এর জন্য আমাদের এখানে কি আসছে 1 0 আসছে। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনপুট, এটা হচ্ছে কি আমার প্রেজেন্ট আউটপুট। তো এই প্রেজেন্ট আউটপুট পাওয়ার সাথে সাথে এটা আমার কি হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে। দ্যাট মিন্স এই প্রেজেন্ট আউটপুটটা এর সাথে কি না, কানেক্টেড না। তো আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে কম্বিনেশনাল সার্কিট প্রেজেন্ট ইনপুটের সাথে প্রেজেন্ট আউটপুট দিবে, কিন্তু প্রেজেন্ট আউটপুট কোনোভাবেই পাস্ট আউটপুট বা পাস্ট ইনপুটের সাথে রিলেটেড হবে না। সিকোয়েন্সিয়াল সার্কিট এটার অপোজিট। সিকোয়েন্সিয়াল সার্কিটে পাস্ট আউটপুট প্রেজেন্ট আউটপুটের সাথে কানেক্টেড, অ্যাজ ওয়েল অ্যাজ প্রেজেন্ট ইনপুটের সাথেও কানেক্টেড। সেটা আমি হচ্ছে যে ডিটেলসে এক্সপ্লেইন করার এখন চেষ্টা করব। ওকে, এখন দেখেন আমরা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে কথাবার্তা বলবো। সিকোয়েন্সিয়াল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে কথাবার্তা বলবো স্যার। সিকোয়েন্সিয়াল সার্কিটটা কি? সিকোয়েন্সিয়াল সার্কিটের ডায়াগ্রামটা দেখাই। আমাদের ইনপুট থাকবে, ইনপুটটা হচ্ছে হলো গিয়ে একটা কম্বিনেশনাল সার্কিটের মধ্য দিয়ে যাবে। ইনপুটটা আমাদের হচ্ছে হলো গিয়ে একটা কম্বিনেশনাল সার্কিটের মধ্য দিয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল সার্কিট, আর এটা হচ্ছে হলো গিয়ে আমাদের আউটপুট। ঠিক আছে, কম্বিনেশনাল সার্কিট আর এটা হচ্ছে হলো গিয়ে আমাদের আউটপুট। এখন এই আউটপুটটা আমরা হচ্ছে হলো গিয়ে এখানে যে আউটপুটটা আছে, এখানে যে ইনপুটটা দিতেছে এটা একটা আউটপুট যে আসবে সেটা মেমোরির মধ্যে আমাদের কি হবে স্যার, স্টোর হবে। ওকে, আচ্ছা আমি এটাকে আরও সহজ করে দিই, কমপ্লেক্সিটি করার দরকার নেই যাতে আপনারা বুঝতে পারেন। তো আমি জাস্ট করব কি, যে এখানে যে আউটপুটটা আছে সেটা আরেকটা কানেকশন দিয়ে আমি হচ্ছে মেমোরিতে নিয়ে যাব, আর সেটা মেমোরি থেকে গিয়ে এই জায়গায় কি হবে স্যার, ইন হবে। ওকে,
ওকে, এখন দেখেন যে এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের মূলত ডায়াগ্রামটা। ওকে, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের ডায়াগ্রাম। এই সিকোয়েন্সিয়াল সার্কিট থেকে আপনারা যেটা দেখতে পাইতেছেন, এখানে প্রেজেন্ট ইনপুটের জন্য তো প্রেজেন্ট আউটপুট আসবে, এবং প্রেজেন্ট আউটপুটটা হচ্ছে হলো গিয়ে আপনার হচ্ছে হলো যে যেটা নতুন আউটপুট আবার আসবে সেটার জন্য কি করবে, কাজ করবে। ওকে, এভাবে যদি আমি বুঝাই যে সিকোয়েন্সিয়াল সার্কিট হিসেবে সবচেয়ে সুন্দর এক্সাম্পল হচ্ছে হলো গিয়ে স্যার কাউন্টারের। সিকোয়েন্সিয়াল সার্কিট হিসাবে আমরা যদি একটা কাউন্টারের কথা চিন্তা করি, একটা কাউন্টারের কথা বলি, এটা নিয়ে আমরা ডিটেলসে সার্কিটটা দেখব। যদি একটা কাউন্টারের কথা চিন্তা করি, তাহলে কাউন্টার দিয়ে আমি সিকোয়েন্সিয়াল সার্কিটটা আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারবো। কারণ আমি বলছি সিকোয়েন্সিয়াল সার্কিটের আগে ডেফিনেশনটা বলি, তারপরে এক্সপ্লেনেশনের পার্টটাতে যাই। তো সিকোয়েন্সিয়াল সার্কিটে হচ্ছে যে সকল সার্কিটে প্রেজেন্ট ইনপুটের জন্য প্রেজেন্ট আউটপুট আসে এবং প্রেজেন্ট আউটপুট পাস্ট আউটপুটের উপর ডিপেন্ডেন্ট থাকে, তাকে মূলত হচ্ছে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। আবার বলতেছি, যে সকল সার্কিটের প্রেজেন্ট আউটপুট পাস্ট আউটপুট এবং প্রেজেন্ট ইনপুটের সাথে রিলেটেড, তাকে মূলত স্যার বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। আরেকবার বলতেছি, যে সকল সার্কিটের প্রেজেন্ট আউটপুট পাস্ট আউটপুট এবং প্রেজেন্ট ইনপুটের সাথে রিলেটেড, তাকে মূলত স্যার বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। আমি যদি এটাকে জেনারেলাইজ করে দিই, দ্যাট মিনস সিকোয়েন্সিয়াল সার্কিট মানে কি, সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে আমার হচ্ছে হলো গিয়ে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে আমার হচ্ছে হলো গিয়ে আমার যদি প্রেজেন্ট আউটপুট পাইতে হয়, অর্থাৎ সিকোয়েন্সিয়াল সার্কিটে প্রেজেন্ট আউটপুট সুন্দর করে লিখে দিই, আমার সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে আমার প্রেজেন্ট আউটপুট আমার হচ্ছে হলো গিয়ে পাস্ট আউটপুট প্লাস প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, পাস্ট আউটপুট এবং প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। তো এটার সবচেয়ে সুন্দর এক্সাম্পল হচ্ছে স্যার কাউন্টারের এক্সাম্পল। তো সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেমন আমরা যদি কাউন্টারের কথা চিন্তা করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আমাদের কাছে। আপনি যদি কাউন্টারের কথা চিন্তা করেন, কাউন্টার মানে কি, একটা ডিভাইস যেটা হচ্ছে ভ্যালু কাউন্ট করে। তো কাউন্টারে ফার্স্টে আসে 0, তারপরে আসে 1, তারপরে আসে 2, তারপরে আসে 3। ওকে, তো কাউন্টারের ক্ষেত্রে দেখেন ফার্স্টে আসতেছে 0, তারপরে আসতেছে 1, তারপরে আসতেছে 2, তারপরে আসতেছে 3। প্রত্যেকটার মধ্যেই কি আছে স্যার, একটা মনে করেন যে একটা কানেক্টিভিটি আছে, একটা সিকোয়েন্স আছে। ওকে, তো এখন দেখেন যে আমার ফার্স্টে ইনিশিয়াল স্টেজে এখানে ইনপুট কি ছিল, 0 ছিল। ওকে, এখানে ইনপুটটা হচ্ছে হলো কি আমার 0 আছে। এখন 0 থাকার কারণে আমার আউটপুটটা এখানে কি আসতেছে স্যার, 0 আসতেছে। আউটপুট আমাদের এই জায়গাটাতে আউটপুট আসতেছে আমাদের এই জায়গাটাতে 0। আর যেহেতু এখানে আমাদের প্রথম ইনপুটটা 0 ছিল, তো মেমোরির মধ্যেও আমাদের স্টোর হচ্ছে কি, মেমোরির মধ্যেও আমাদের স্টোর হচ্ছে হলো গিয়ে 0 স্টোর হচ্ছে। মেমোরির মধ্যেও আমাদের হচ্ছে হলো গিয়ে 0 স্টোর হচ্ছে। তো এই 0টা পরবর্তী আমাদের এখানে আসতেছে। ওকে, পরবর্তীতে যখন এখানে আসতেছে, তো 0-র সাথে আমি হচ্ছে হলো গিয়ে অতিরিক্ত নতুন একটা 1 অ্যাড করলাম। তো এটা কিন্তু আমার প্রেজেন্ট ইনপুট। আর এই যে মেমোরিতে যেটা আসতেছে, মেমোরিতে যে 0টা স্টোর হচ্ছে, সেটা কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, মেমোরিতে স্টোর হওয়ার সাথে সাথে সেটা কিন্তু আমার পাস্ট আউটপুট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম পাস্ট আউটপুট। ওকে, তো পাস্ট আউটপুটটা আমার হচ্ছে এই সার্কিটে ইন করতেছে, আর আমি এখানে যে ইনপুট দিচ্ছি, ইনপুটটা কি আমার প্রেজেন্ট ইনপুট। তো 0 আর 1-এর সাথে অ্যাড হয়ে মূলত আমাদের এখানে আউটপুটটা, নতুন আউটপুটটা কি আসবে স্যার, নতুন আউটপুটটা আসবে 1 আসবে। আবার এই 1টা এই মেমোরির মধ্যে স্টোর হয়ে গেছে। যখনই মেমোরিতে 1 স্টোর হয়ে যাবে, সেটা আমার কি হয়ে যাবে, পাস্ট আউটপুট হয়ে যাবে। আবার এখানে আমার কি আসতেছে স্যার,
1 চলে আসতেছে। এখন এই 1 এর সাথে আবার আমি কি করলাম, আরেকটা 1 কে কি করলাম, ইন করলাম। তো এই 1 আর এই 1 যোগ হয়ে এটার ভ্যালু কি হয়ে যাচ্ছে স্যার, 2 হয়ে যাচ্ছে। আর এখানে আমার কি আসতেছে স্যার, 2 চলে আসতেছে। আর এই 2টা আমার কি হয়ে যাচ্ছে স্যার, পাস্ট আউটপুট হয়ে যাচ্ছে। আর তার সাথে আমি আবার যখন এই জায়গায় কি দিব, 1 ইনপুট দিব, কারণ কাউন্টার এখানে আপনি যদি দেখেন 0 থেকে 1 হচ্ছে, 1 থেকে 2 হচ্ছে, 2 থেকে 3 হচ্ছে, প্রতি ক্ষেত্রে এক এক করে আমাদের কি হইতেছে স্যার, বৃদ্ধি পাইতেছে। তো আমাদের যেটা পাস্ট আউটপুট ছিল সেটা কম্বিনেশনাল সার্কিটে ইন হয়েছে, আর আমরা এখানে প্রেজেন্ট ইনপুট 1 দিছি, 2 আর 1 অ্যাড হয়ে এটার ভ্যালু আমাদের কি হয়ে যাচ্ছে স্যার, 3 হয়ে যাচ্ছে। আর এখানে যখন আমাদের 3 আসতেছে, 3টা যখন মেমোরিতে স্টোর হচ্ছে, তাহলে সেটা আমাদের কি হয়ে যাচ্ছে স্যার, পাস্ট আউটপুট হয়ে যাচ্ছে। আর এই আউটপুটটা আবার এখানে কি করতেছে, চলে আসতেছে। তো 3 আর 1 এখানে কত হচ্ছে, 4 হচ্ছে। আর এই 4টা আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, স্টোর হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখেন সিকোয়েন্সিয়াল সার্কিটের কথা যেটা বলতেছি সেটা কিন্তু অ্যাট এ টাইমে ডাটা স্টোরও করতেছে, এবং এটার আউটপুটটা কিন্তু পাস্ট আউটপুটের সাথে কি থাকতেছে, রিলেটেড থাকতেছে। কারণ কাউন্টারের সার্কিটে প্রতিটা ভ্যালু কত করে বাড়বে, 1 করে বাড়বে। অর্থাৎ আগের ভ্যালুর সাথে 1 অ্যাড করলে নতুন ভ্যালু পাওয়া যাবে। যেমন এটার সাথে আমি যদি 0-র সাথে, 0 হচ্ছে আমার পাস্ট আউটপুট, তার সাথে যদি আমি প্রেজেন্ট 1 ইনপুট দিই, তাহলে সেটা অ্যাড হয়ে কি হয়ে যাবে, 1। আবার এখানে যদি আমি 2 এর কথা চিন্তা করি, 1 হচ্ছে আমার পাস্ট আউটপুট, তার সাথে আমি প্রেজেন্ট ইনপুট 1 দিলাম, সেটা কি হয়ে গেল, 2 হয়ে গেল। ওকে, আবার আমি যদি 3 কথা চিন্তা করি, 3 হচ্ছে হলো গিয়ে আমার প্রেজেন্ট আউটপুট, 2 হচ্ছে হলো গিয়ে কি আমার পাস্ট আউটপুট, তার সাথে আমি যদি 1 অ্যাড করি, তাহলে আমি এখানে কি পাবো, 3 পাবো। তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিটের বিষয়টা কি দাঁড়াচ্ছে, সিকোয়েন্সিয়াল সার্কিটে একটা প্রেজেন্ট ইনপুটের জন্য একটা কি আসতেছে, সিকোয়েন্সিয়াল সার্কিটের ডেফিনেশনটা তাহলে কি হইলো, যেটা আমরা বলছি সেটাই কিন্তু এক্সপ্লেন করছি, যে যেই ইলেকট্রনিক্স সার্কিটে প্রেজেন্ট আউটপুট, পাস্ট আউটপুট এবং প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ডেন্ট থাকে, তাকে মূলত হচ্ছে হলো গিয়ে সিকোয়েন্সিয়াল সার্কিট বলে। আর আমরা যে সিকোয়েন্সিয়াল সার্কিটের কথা বলছি, ল্যাচ বলছি, তারপরে আমরা ফ্লিপ ফ্লপের কথা বলছি, রেজিস্টারের কথা বলছি, সবগুলোই কিন্তু সেম প্রসিডিওরে কাজ করবে। অর্থাৎ ল্যাচের কথাও যদি আমি বলি, ল্যাচও কিন্তু একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। সেই সিকোয়েন্সিয়াল সার্কিটটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড তো করবেই, তার সাথে আমার প্রিভিয়াস আউটপুটটাকেও সে কী করবে স্যার, ব্যবহার করবে। ওকে, এখন একটা জিনিস, আর একটা লক্ষণীয় বিষয়, আমি যতক্ষণ এখানে প্রেজেন্ট ইনপুট 1 না দিচ্ছি, মানে আমি যতক্ষণ পর্যন্ত এখানে 1 ইনপুট না করতেছি, আমার ভ্যালু কিন্তু স্টিল কি থাকতেছে স্যার, 4 থাকতেছে। ঠিক আছে, ভ্যালু আমার স্টিল কি থাকতেছে স্যার, 4 থাকতেছে। যেমন এখানে 4 আসছে, মানে 3 আসছে। আমি আবার একটু ফার্স্টে থেকে দেখাই, যে আমার এখানে 3 ছিল, 3-র সাথে আমি 1 অ্যাড করছি, অ্যাড করার কারণে এখানে কি আসছে, আমার 4 আসছে। 4 আসার পর এই 1টাকে আমি মুছে দিলাম, তো আমার ভ্যালু কিন্তু স্টোর অবস্থায় রয়ে গেছে, আমার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি। এখানে আমার কি চলে আসছে, 4 আসছে। এখানে আমার ভ্যালু হচ্ছে হলো গিয়ে স্যার 4 চলে আসছে। ওকে, এখানে আমার ভ্যালু হচ্ছে হলো গিয়ে 4 চলে আসছে। এখন দেখেন, আমি যতক্ষণ পর্যন্ত এখানে 1 ইনপুট না দিব, ততক্ষণ পর্যন্ত এটার ভ্যালু কি হবে না, 5 হবে না। তাহলে স্যার সিকোয়েন্সিয়াল সার্কিটের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ইনপুট না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমার ভ্যালু কি হবে না, চেঞ্জ হবে না, মানে কারেক্ট ইনপুট না দেওয়া হবে। যেমন এই কাউন্টারে আমাদের কারেক্ট ইনপুটটা কি, 1। আমি যখনই 1 দিব, তখনই 4 আর 1 অ্যাড হয়ে কি হয়ে যাবে স্যার, এখানে আমাদের 5 আসবে। আর আমাদের মেমোরির মধ্যে কি হবে, 5 স্টোর হবে। যখনই আউটপুটটা মেমোরিতে স্টোর হয়ে যাবে, সেটা কিন্তু আমার পাস্ট আউটপুট হয়ে যাবে। আর এই পাস্ট আউটপুটটা আমাদের এই জায়গা বরাবর চলে আসতেছে 5। এখন দেখেন, আমি যতক্ষণ পর্যন্ত এখানে আবার 1 ইনপুট না দিব, কারণ কাউন্টার এক এক করে বৃদ্ধি করে। আমি যদি এখানে 4 যাই, 4-এর ক্ষেত্রেও 1 করে বৃদ্ধি হবে। আমি যদি এখানে 5 যাই, 5-এর ক্ষেত্রেও আমার কত করে বৃদ্ধি হবে স্যার, 1 করে বৃদ্ধি হবে। তাহলে দেখেন, আমি যতক্ষণ পর্যন্ত কারেক্ট ইনপুট মানে 1 না দিব, ততক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা কি থাকবে, স্টোর অবস্থায় থাকবে। তাহলে দেখেন, আমি যখন এখানে আবার 1 দিচ্ছি, তো 5 আর 1 অ্যাড হয়ে কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। আর এই জায়গায় আমাদের কত বসবে স্যার, এই জায়গায় আমাদের 6 বসবে। ওকে, আর এই 6টার সাথে সাথে এই কম্বিনেশনাল সার্কিটে আসবে। আর আমি যদি এই 1টা মুছে দিই, তাহলে এই 6টা কি অবস্থায় থাকবে, স্টোর অবস্থায় থাকবে। তাহলে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটের খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখলাম, কিছু প্রপার্টিজ দেখলাম। নাম্বার 1, সিকোয়েন্সিয়াল সার্কিটের আউটপুট পাস্ট আউটপুট এবং প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে।
সিকোয়েন্সিয়াল সার্কিটে কারেক্ট ইনপুট না দেওয়া পর্যন্ত আমার ভ্যালু স্টোর অবস্থায় থাকবে। স্যার আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। ওকে স্যার, কম্পিউটার কিভাবে বুঝবে ওইটা বোঝানোর জন্যই তো আপনাদেরকে আগে কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিটের ডেফিনেশনটা দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার, আমি আপনাদেরকে আবার বলতেছি স্যার, রেজিস্টার এগুলো শেখার কিন্তু কোনো শর্টকাট ওয়ে নাই। আপনাকে প্রত্যেকটা জিনিস ব্লক বাই ব্লক, ডিটেলস বাই ডিটেলস শিখতে হবে। আর আমি এখানে যা বলছি সেটা এত কমপ্লিকেটেড কিছু বলি নাই যেটা আপনি বুঝতে পারবেন না। এটা 1-2 এর যোগ বিয়োগের হিসাব আমি কিন্তু বলতেছি, যে 1-এর সাথে 1 অ্যাড করলে কি হয় সেটা বুঝাইতেছি, কিন্তু সেই 1-এর সাথে 1কে যোগ করে সেটাকে কিভাবে ম্যানেজ করবেন সেটার প্রসিডিওরটা একটু এক্সপ্লেইন করতেছি। তো আই হোপ আপনারা যারা ক্লাস মনোযোগ দিয়ে করতেছেন তারা জিনিসটা বুঝতে পারবেন, কারণ আইসিটির যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু হলো গিয়ে আপনাদেরকে বুঝতে হবে। আপনি যদি মুখস্থ করতে যান তাহলে পরীক্ষায় কিন্তু কোনো কুল কিনারা পাবেন না। তো এটা ছিল স্যার আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের মেকানিজম। তো সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা যেহেতু বুঝতে পারছি, আমরা সামনে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট ডেভেলপ করব, যেই সিকোয়েন্সিয়াল সার্কিটটা আমাদের আউটপুট ডিপেন্ড, যে প্রেজেন্ট আউটপুট আছে সেটা ডিপেন্ড করবে হলো গিয়ে পাস্ট আউটপুট এবং প্রেজেন্ট ইনপুটের উপর, এবং একই সাথে যতক্ষণ পর্যন্ত সেটাতে কারেক্ট ইনপুট না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমার সার্কিটগুলো কি করবে না, কাজ করবে না। মানে আউটপুট আমার স্টোর অবস্থায় থাকবে, ভ্যালু স্টোর অবস্থায় থাকবে, কারণ আমরা একটা রেজিস্টার নিয়ে কথা বলতেছি, যে রেজিস্টারটা একটা ডাটাকে হোল্ড করবে, কতক্ষণ পর্যন্ত হোল্ড করবে সেটার জন্যই আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটের স্টাডি করতেছি। আর একটা জিনিস বলি, এই যে সিকোয়েন্সিয়াল সার্কিটের কথা যে আমি বলতেছি, আমি যে এখানে সিকোয়েন্সিয়াল সার্কিটের কথা আপনাদের সাথে ডিসকাশন করতেছি, সিকোয়েন্সিয়াল সার্কিটের কথা যে আমি ডিসকাশন করতেছি, এই সিকোয়েন্সিয়াল সার্কিটগুলো মূলত স্যার তৈরি করা হয় ইউনিভার্সাল গেট দিয়ে। এই সিকোয়েন্সিয়াল সার্কিটগুলো মূলত ইউনিভার্সাল গেট দিয়ে তৈরি করা হয়। আর ইউনিভার্সাল গেট বলতে আমরা মূলত কি গেট বুঝি, ন্যান্ড গেট বুঝি, আর তার সাথে আমরা নর গেট বুঝি। ওকে, এই যে আমি কাউন্টার পড়ার সময় কারেক্ট ইনপুটের কথা বলছি না, কারেক্ট ইনপুট বলতে মূলত হলো গিয়ে ডিপেন্ডিং বাইনারি বিটকে বোঝায়। ওকে, যেমন কাউন্টারের ক্ষেত্রে এক এক করে আমাদের বৃদ্ধি পাইতেছে। এবার আসেন ইউনিভার্সাল গেটের কথা বলছি, সিকোয়েন্সিয়াল সার্কিটের কথা বলছি, অর্থাৎ সিকোয়েন্সিয়াল সার্কিট কখন ভ্যালু স্টোর করবে, কখন ভ্যালু হলো গিয়ে রিমুভ করবে, কখন ভ্যালু স্টোর করবে, সেটা পার্টিকুলার বাইনারি ভ্যালুর উপর ডিপেন্ড করে। আর সেই পার্টিকুলার বাইনারি ভ্যালুগুলো মূলত ইউনিভার্সাল গেটের বৈশিষ্ট্য অনুযায়ী স্যার চেঞ্জ হবে। কথা বুঝেন নাই? আরও স্লোলি বোঝানোর চেষ্টা করতেছি। আমরা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট তৈরি করতেছি। সিকোয়েন্সিয়াল সার্কিট মূলত সহজভাবে যদি বলতে চাই সেটা হলো গিয়ে আমাদের মেমোরি। ওকে, সিকোয়েন্সিয়াল সার্কিট এটা হলো গিয়ে আমাদের মেমোরি। আর মেমোরির 3টা বেসিক বৈশিষ্ট্য আছে। আপনারা জানেন, আমি জানি না আপনারা জানেন কি না। তো মেমোরির 3টা বেসিক বৈশিষ্ট্য আছে, সেটা আইদার সেট হবে, অথবা রিসেট হবে, অথবা ডাটা কি করবে, স্টোর করবে, মানে মেমোরি অবস্থায় থাকবে। ওকে, এটা মেমোরির বৈশিষ্ট্য। আমরা যে সিকোয়েন্সিয়াল সার্কিট তৈরি করব, সেই সিকোয়েন্সিয়াল সার্কিটটা এমনভাবে তৈরি করতে হবে, অর্থাৎ সেটা ন্যান্ড গেট দিয়ে তৈরি করতে হবে, নর গেট দিয়ে তৈরি করতে হবে। তো ন্যান্ড গেট দিয়ে অথবা নর গেট দিয়ে যে আমরা সেই সিকোয়েন্সিয়াল সার্কিটটা তৈরি করব, সেই সিকোয়েন্সিয়াল সার্কিটের মেকানিজম হবে, সে আইদার সেট হবে, অথবা রিসেট হবে, অথবা মেমোরিকে কি করবে, স্টোর করবে। এই যে এখানে এতগুলো কথা বলছি, এই জিনিসগুলো হলো গিয়ে ডিপেন্ড করবে বাইনারি বিটের উপর। যদি বাইনারি বিটের উপর, অর্থাৎ 0 অর 1। ওকে, আমি আবার বলতেছি, সিকোয়েন্সিয়াল সার্কিট পড়ানোর সময় আমি বলছি কারেক্ট ইনপুট। তো কারেক্ট ইনপুট বলতে মূলত আমি আসলে বুঝাইতে চাইছি বাইনারি বিটকে। তো সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা দুইভাবে তৈরি করতে পারি, 2 ধরনের সার্কিট দিয়ে তৈরি করতে পারি। একটা ন্যান্ড গেট দিয়ে, একটা স্যার কি দিয়ে, নর গেট দিয়ে।
তো ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে যখন আমরা তৈরি করব তখন এই ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা যে মেমোরিটা তৈরি হবে সেটা সেট রিসেট এবং মেমোরি বা ডাটা স্টোর করার ক্যাপাবিলিটিটা বা ফাংশনালিটিটা সেটা ডিপেন্ড করবে আইদার বাইনারি 0 অর 1 এর উপর। আমি কথাটা আবার বলতেছি, আমরা যে মেমোরিটা তৈরি করব সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে তৈরি করব অথবা নর গেট দিয়ে তৈরি করব। তো ন্যান্ড এবং নর গেট দিয়ে যে মেমোরিটা তৈরি করব সেটা সেট হবে কখন, রিসেট হবে কখন, কখন হলো গিয়ে ডাটা স্টোর করবে, মেমোরি অবস্থায় যাবে, সেটা ডিপেন্ড করবে বাইনারি ভ্যালু 0 এবং 1 এর উপর। ঠিক আছে, তাহলে এটা বোঝার জন্য আমাদের হচ্ছে ন্যান্ড এবং নর গেটের অ্যাক্টিভিটি বা প্রপার্টিসটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এখন আরেকটা জিনিস বলি, অনেকে বলবে স্যার আপনি মৌলিক গেট কেন ইউজ করেন নাই? স্যার যারা সার্কিট ডিজাইন করে ইন ফিউচার যখন আপনারা হচ্ছে সার্কিট ডিজাইন বা হচ্ছে ভিএলএসআই ডিজাইনিংয়ের কাজগুলো করতে যাবেন তখন দেখবেন যে হার্ডওয়্যার লেভেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এন্ড অফ দ্য ডেতে আমরা কিন্তু ইউনিভার্সাল গেট নিয়েই কাজ করি। ওকে, যখন আপনারা করবেন ইনশাল্লাহ দোয়া করি আপনারা ওই সকল ফিল্ডগুলোতে যান, ইন্টেল বা হলো গিয়ে যে যারা হার্ডওয়্যার আর্কিটেকচার নিয়ে কাজ করে সেখানে আপনারা ইনশাল্লাহ যান। সেখানে গেলে আপনারা দেখবেন যে হার্ডওয়্যার লেভেলে সবসময় হচ্ছে ইউনিভার্সাল গেট নিয়ে কাজ করা হয় যাতে সার্কিট কমপ্লেক্সিটি কমানো যায়। যেমন দেখেন আপনি এখানে অ্যান্ড এবং নট গেট দুইটা মৌলিক গেট ব্যবহার করতেছেন, এই দুইটা মৌলিক গেটের কাজ কিন্তু আপনি একটা ন্যান্ড গেটের মাধ্যমেই কিন্তু সেরে ফেলতে পারতেছেন। তো দুইটা সার্কিটের জায়গায় একটা সার্কিট ব্যবহার করলেই কাজ কি হয়ে যাচ্ছে স্যার, শেষ হয়ে যাচ্ছে। ওকে, তো এখন এই যে কথাগুলো বলছি যে ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা সার্কিট তৈরি করলে সেটা বাইনারি 0 এবং 1 এর উপর বেস করে আইদার মেমোরি সেট করবে অথবা রিসেট করবে অথবা হলো গিয়ে মেমোরি স্টোর অবস্থায় আসবে। তাহলে স্যার আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস বুঝাই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি যা পড়াইতেছি এগুলো যদি আপনারা ভালো মতো না বুঝেন বা ভালো মতো এখন না দেখেন বা পরবর্তীতেও না দেখেন, সামনে যে কয়টা লেকচার দিব প্রায় 15টার মতো রেজিস্টারের উপরই লেকচার দিব, ওগুলা কিচ্ছু বুঝবেন না। এখন আমাদের যেটা আমরা দেখব সেটা হচ্ছে ফার্স্টে আমি অ্যান্ড গেটেরটা একটু ডিসকাশন করি আপনাদের সাথে। অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা ইনপুট নিব, অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের ইনপুটের জায়গায় আমরা হচ্ছে এ আর বি নিব, আর এখানে আমাদের আসতেছে স্যার আউটপুট। ওকে, আউটপুটের ক্ষেত্রে আমরা বসালাম এ আর বি। এখন এখানে 0 0 দিলাম, 0 1 1 0 1 1 দিলাম। তাহলে স্যার একটা জিনিস দেখেন, অ্যান্ড গেট কাকে প্রায়োরিটি দেয়? স্যার আমি আপনাদের কাছে একটু জানতে চাই অ্যান্ড কাকে প্রায়োরিটি দেয় একটু বলেন তো, অর্থাৎ অ্যান্ড বাইনারি বিট 0 আর 1 এর মধ্যে কাকে প্রায়োরিটি দেয় একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। ভেরি গুড, আসাদুজ্জামান নূর 0 ইনপুট বলছেন, তারপরে হচ্ছে ইউসুফ, তারপর হচ্ছে বোরহান, তাসিনুল, ওকে। তো অলমোস্ট হচ্ছে ইউসুফ, সুমাইয়া, নাজমুস সাকিব, মিরাজুল সবাই হচ্ছে 0কে বলছে। আসলেই 0, কারণ দেখেন কেন, এখানে এর ভ্যালু 0, রেজাল্ট কি হয়ে যাবে 0। এখানে দেখেন এর ভ্যালু 0 বাট বি এর ভ্যালু কি আছে এটা আমার চেক করার ইস্যু না, ভ্যালু 0 আসছে। এখানে দেখেন বি এর ভ্যালু 0, এর ভ্যালু কি আসছে এটা আমার দেখার বিষয় না, আর এখানে এ আর বি একটাও 0 নাই, তাই রেজাল্ট হচ্ছে 1। তাহলে আমরা যদি এখানে 3টা ইনপুটকে একটু ভালো মতো অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পাইতেছি অ্যান্ড গেটের আউটপুটটা ডিপেন্ড করে যদি কোনো একটা ইনপুট 0 হয়। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে অ্যান্ড গেট, যদি আমরা অ্যান্ড গেটের কথা চিন্তা করি, কারণ ন্যান্ড গেটটা মূলত কার কাছ থেকে আসছে, অ্যান্ড গেটের থেকে আসছে। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যদি ন্যান্ড গেটের কথা চিন্তা করি তাহলে ন্যান্ড গেট হচ্ছে কাকে প্রায়োরিটি দিবে স্যার? যেই সার্কিটটা ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হবে সেটা হচ্ছে 0কে প্রায়োরিটি দিবে, কারণ আমরা অ্যান্ড গেটে দেখতেছি যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে টোটাল আউটপুটটা কি চলে আসে, 0 চলে আসে। তো ন্যান্ড গেটের কথা যদি চিন্তা করি, আমরা যদি ন্যান্ড গেটের কথা চিন্তা করি তাহলে আমাদের এখানে চলে আসতেছে কি, আমাদের এখানে আসতেছে a ডট বি হোল বার। তো
তো ন্যান্ড গেটের ক্ষেত্রে কি আসতেছে, যে ন্যান্ড গেটের ক্ষেত্রে যদি কোনো একটা ইনপুট 0 হয় তাহলে রেজাল্ট কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ইউনিভার্সাল গেটটা যদি ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয়, তাহলে এখন দেখি আপনারা কোশ্চেন অ্যান্সার করতে পারেন কিনা। যদি ইউনিভার্সাল গেটটা ন্যান্ড গেট দিয়ে তৈরি হয় তাহলে সেটা সেট, রিসেট এবং ডাটা স্টোর অবস্থায় যাবে কোন ইনপুটে বলেন তো, বাইনারি 0 না 1-এর জন্য সেটা সেট, রিসেট এবং মেমোরি স্টোরের কাজটা করবে? আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। আমি আবার বলতেছি, আমরা অ্যান্ড গেটের প্রপার্টিস থেকে যেটা দেখতে পাইছি যে অ্যান্ড গেটে একটা ইনপুট যদি 0 হয় তাহলে টোটাল রেজাল্টটা 0 চলে আসতেছে। দ্যাট মিনস অ্যান্ড গেটের আউটপুটটা ডিপেন্ড করে হলো গিয়ে বাইনারি ইনপুট 0-র উপর। আর যেহেতু ন্যান্ড গেটটা মূলত অ্যান্ড গেটের উপর বেস করে তৈরি করা হয়, তাহলে ন্যান্ড গেটের আউটপুটটাও ডিপেন্ড করবে কার উপর, বাইনারি বিট 0-র উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে মিজানুর রহমান, তাহমিদ, তারপর হচ্ছে হলো গিয়ে তাসিনুল, ইফতেখার, সাব্বির, এদের হয় নাই। 1-এর জন্য হবে না স্যার, 0-র জন্য হবে, 0-র জন্য হবে। অর্থাৎ যেই সার্কিটটা ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হবে সেটা সেট, রিসেট ডিপেন্ড করবে হলো গিয়ে কার উপর, 0-র উপর। অর্থাৎ ন্যান্ড গেট কাকে বেস করে কাজ করবে, 0-র উপর। আমি আবার বলতেছি, এখানে ন্যান্ড গেটে একটা ইনপুট, অ্যান্ড গেটে একটা ইনপুট যদি 0 হয় তাহলে টোটাল আউটপুটটা কি চলে আসতেছে স্যার, 0 চলে আসতেছে। আর দেখেন এই 0গুলোর কারণেই ভ্যালু কি হচ্ছে স্যার, 1 হচ্ছে। তাহলে অ্যান্ড গেটের অ্যাক্টিভিটি যেহেতু 0-র উপর ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস ন্যান্ড গেটের অ্যাক্টিভিটিও কিসের উপর ডিপেন্ডেন্ট থাকবে, 0-র উপর ডিপেন্ডেন্ট থাকবে। আর যেহেতু 0-র উপর ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস সেটা সেট, রিসেট এবং মেমোরি স্টোর সব কিছুই কার উপর ডিপেন্ড করে হবে, 0-র উপর। তাহলে যদি কোনো একটা সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয়, সেটার কারেক্ট ইনপুটটা কি হবে, 0 হবে। এই 0-র উপর বেস করে আইদার মেমোরিটা সেট হবে অথবা রিসেট হবে অথবা ডাটা কি করবে, স্টোর করবে। এখন আমরা হচ্ছে হলো গিয়ে তার সাথে লাস্ট যে জিনিসটা একটু বুঝাবো সেটা হচ্ছে হলো গিয়ে অর গেটের মেকানিজমটা একটু বুঝাবো। তো আমরা অর গেটের মেকানিজমটা একটু বুঝাচ্ছি স্যার। অরের ক্ষেত্রে আমাদের কি আসতেছে, ইনপুট হচ্ছে এ বি। অরের ক্ষেত্রে আমাদের ইনপুট হচ্ছে হলো গিয়ে এ বি, আর এটার আউটপুট হচ্ছে হলো গিয়ে এ প্লাস বি। এখন একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে আমি 0 0 0 1 1 0 1 1 দিলাম। তো অর গেটের ক্ষেত্রে আমরা কাকে প্রায়োরিটি দিই, 1-কে প্রায়োরিটি দিই। তো 0 0 রেজাল্ট 0, এখানে একটা ভ্যালু 1 আসছে তাই রেজাল্ট 1, এখানে 1 আসছে তাই রেজাল্ট 1, আর এখানে দুইটাই 1 আসছে, দ্যাট মিনস রেজাল্ট 1। তাহলে আমরা এখান থেকে দেখতে পাইতেছি অর গেটের ক্ষেত্রে কোনো একটাই যদি ইনপুট 1 হয়, আমার বাদবাকি ইনপুট কি আছে সেটা আমার চেক করার দরকার নাই, আমার আউটপুটটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে অর গেট কন্ট্রোল হচ্ছে কোন ইনপুট দিয়ে, 1 দিয়ে। ওকে, এখন আমাদের আসতেছে হলো গিয়ে এ প্লাস বি হোল বার। 0-কে বার করলে 1, 1-কে বার করলে 0, 1-কে বার করলে 0, 1-কে বার করলে 0। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হইলাম যে অর গেট কাকে প্রায়োরিটি দেয়, 1-কে। আর এই 1-এর উপর বেস করেই মূলত হচ্ছে যেই সিকোয়েন্সিয়াল সার্কিটটা আমরা তৈরি করব, সেটা যদি নর গেট দিয়ে হয় সেটা সেট, রিসেট টোটালটা ডিপেন্ড করবে কার উপর, নর গেটের উপর। আই হোপ আপনারা আজকের বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে স্যার। আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ স্যার।